হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও ওয়েলকাম করছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি এই সিজনের সবচেয়ে জনপ্রিয় জলপাই আচার। খুব সহজেই এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই বানিয়ে সংরক্ষণ করতে পারবেন আর দীর্ঘদিন ধরে খেতে পারবেন এইভাবে জলপাই আচার যদি আপনারা বানান। খুব সহজেই আজকের জলপাই আচারটি আপনাদের মধ্যে উপস্থাপন করছি খুব সহজভাবেই। একবার দেখে নিলেই আপনারা বানিয়ে ফেলতে পারবেন এইভাবে জলপাইয়ের আচার। প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জলপাইগুলো কিভাবে আমি কেটেছিলাম। আর এটা একটা আস্ত কাঁচা জলপাই। এই জলপাইগুলো কোনো রকমের নরম হওয়া যাবে না, এইরকম শক্ত জলপাইগুলো নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন 250 গ্রামেরও বেশি হবে জলপাইগুলো। এগুলো আমি অফ ক্যামেরায় আগেই কুচিয়ে নিয়েছি চাকু দিয়ে। এখন আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে নিয়েছিলাম। যারা বটিতে কাটাতে অভ্যস্ত তারা বটিতেই কাটবেন। আর আমি এভাবে চাকু দিয়ে 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে এই জলপাইগুলোকে এভাবে কেচে নিয়েছি। এভাবে কেচে নিলে জলপাই খুব সুন্দরভাবে আচারের যে মশলাগুলো থাকে খুব সহজেই এখানে প্রবেশ করে। আর খেতেও কিন্তু খুব ভালো হয়। আর ডুবো তেলের মধ্যে এই আচারটা যদি সংরক্ষণ করেন তাহলে কিন্তু একদম 1 বছর ধরেও খাওয়া যায়। আমি আপনাদের দেখানোর জন্য এখানে 2টা কাঁচা জলপাই এভাবে চাকুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে কেচে নিচ্ছি। আমি টেবিলে রেখে কাটতে ধরলে দেখা যায় যে আমার ক্যামেরাটা কাঁপতেছিল, তাই আমি সেভাবে দেখাইনি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই করতে পারেন। আমার সবগুলো জলপাইয়ে অফ ক্যামেরায় আগে কেটে নেওয়া হয়ে গেছে। এখন যেহেতু জলপাইয়ে প্রচুর টক, তাই এই টক বের করার জন্য এখানে 1 কাপ দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তারপর এখানে দিয়ে দিলাম বেকিং সোডা। বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো পানিতে দিয়ে দিব। তারপর এগুলো মেখে ছেঁকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব, যাতে জলপাইয়ের কষ আর টক ভাবটা বের হয়ে আসে। আপনারা চাইলে যদি হাতের কাছে বেকিং সোডা না থাকে তাহলে লবণ দিয়েও রাখতে পারেন। এভাবে সবগুলো জলপাই পানির মধ্যে আমি ডুবিয়ে রেখে দেব 20 মিনিটের জন্য। আর এদিকে এগুলো সোডার মধ্যে ডুবো থাকা অবস্থায় বাকি যে এখানে মশলাগুলো লাগবে সবগুলো মশলা উপকরণ ওদিকে আমি রেডি করে নেব। এখানে এগুলো ভালো করে আবারও পানির সঙ্গে মেখে চেকে আমি এগুলো রেস্টের মধ্যে রেখে দিলাম। এগুলো এখন এখানে থাক। তার মধ্যে দেখাচ্ছি, দেখেন কতটা আমি এগুলোকে কুচিয়ে নিয়েছি চাকু দিয়ে। যতটা পারেন সুন্দর করে এগুলো কুচিয়ে নেবেন। আর আপনারা এগুলো অনেক সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিন ধরে খাওয়ার জন্য। চাইলে চিনি অথবা গুড় দিয়ে বানিয়ে নিতে পারেন। আমি এখানে গুড় দিয়ে বানিয়ে নিব, কারণ আমি ইদানিং চিনিকে একটু স্কিপ করছি আমার শারীরিক সুস্থতার জন্য। আর গুড় দিয়ে বানালে তেমন একটা কোনো ক্ষতির প্রভাব থাকে না। আর এদিকে আচার বানার জন্য আমি মশলাগুলো নিয়েছি। মশলাগুলো আমি পরিমাণ মতো নিয়েছি, সবগুলো 1 চামচ করে। এখানে পাঁচফোড়ন, জিরা আর ধনিয়া নিয়েছি, দারুচিনি আর নিয়েছি কয়েকটা ছোটো এলাচ। সবগুলো একসঙ্গে ভালো করে এভাবে মিডিয়াম আঁচে আমি ভেজে নিচ্ছি। আর যখন এগুলো ফুটা শুরু করবে তখন ভাজা হয়ে যাবে আর আমি এগুলো নামিয়ে নেব। আচারের মশলাটা অনেক সময় আধ ভাঙ্গা করে দিলে একটু খেতে অন্যরকম লাগে, ভালো লাগে। একদমই মিহি যে ব্লেন্ড গুঁড়া করে দিলে ভালো হয়, কিন্তু একটা যে ঐতিহ্য একটা ভাব থেকে যায় আচারের, ওই জিনিসটা খুঁজে পাওয়া যায় না। এই জন্য মশলাগুলোকে আধ ভাঙ্গা করে নিতে হবে। এখন এদিকে মশলাগুলো নামিয়ে নেওয়ার পর রসুন কুচি এগুলো আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম আচার বানানোর জন্য। এখন এখানে একটা রসুন দিয়েছি, রসুনগুলো ভাজা হচ্ছে। আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো তেল। আচার সাধারণত সরষের তেল দিয়ে বানিয়ে খাওয়া হয়, অথবা সংরক্ষণের জন্য সরষের তেলটা বেশি ভালো হয়। আমার হাতের কাছে আজকে সরষের তেল নেই আর পরিমাণে কম, যেহেতু আমি এগুলো সংরক্ষণ করব না, খেয়ে নেব খাওয়ার জন্যই, তাই যে আমি সয়াবিন তেল এখানে দিয়ে দিলাম। বলতে গেলে আমার আচার বানাও শেষ, আর একদিন এগুলো খেতে শেষ হয়েই যাবে। এখন এখানে রসুনের মধ্যে কিছু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো আবারও ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল আসছে, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এখন এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো।
হলুদগুলো দিয়ে দেওয়ার সময় তেলটা একটু আমি মিডিয়াম আঁচে গরমে রেখেছি যাতে পুড়ে না যায়। এখন এখানে দিয়ে দিলাম সেই গুড়ে ভেজে রাখা পানিটা। গুড়টা কিন্তু পুরোপুরি ভিজে যায়নি, গলেও যায়নি। আর এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমার জলপাইগুলো খুব কাঁচা, জলপাইয়ের সঙ্গে সিদ্ধ হবে আর গুড়টাও গলে যাবে, তাই কোনো সমস্যা হবে না। এখন সেই সোডার সঙ্গে ভিজে রাখা জলপাইগুলো ভালো করে পানিতে কয়েকবার ধুয়ে নিয়েছি। নেওয়ার পর পানি ঝরিয়ে এগুলো দিয়ে দিলাম গুড়ের পানিতে, যেটা আমি আচারের জন্য একটা পারফেক্ট সুন্দর করে রেডি করেছি। এখন এটা হচ্ছে দেওয়ার পরে ভালো করে চামচ দিয়ে আবারও উল্টে পাল্টে নিতে হবে। এটা কিন্তু লাস্ট পর্যায়ে যখন সিদ্ধ হবে তখন বেশি একটা নাড়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর দেখতে কিন্তু খুব একটা ভালো হবে না। এখন চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে এদিকে মশলাগুলোকে যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি গুঁড়ো করে নেব। এজন্য একটা শিলপাটার মধ্যেও আপনারা চাইলে নিতে পারেন। আমি এখানে বাটনা আর নোড়ার মাধ্যমে এগুলোকে আধ ভাঙা করে নিব, খুব একটা ভেঙে নিব না। সবগুলো মশলা এভাবে ভেঙে নিলে দেখা যায় যে আচারের একটা পারফেক্ট মশলা রেডি হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছেন মরিচগুলো, এখানে শুকনো মরিচ, আপনারা চাইলে চিলি ফ্লেক্স যেটা বলে সেটা বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু আমি সেটা ইউজ করব না। আমার হাতে বানানো মশলা দিয়ে আজকের আমি রেসিপিটি আচারের রেডি করেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন মরিচগুলোকে আমি ভেঙে নিচ্ছি, পুরোপুরি একদম পেস্ট করে নিব না, যেটাকে বলে একদম মিহি গুঁড়া, সেটা আমি করব না। এখন আধ ভাঙা মশলাগুলো এখানে আমি আচারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আচারের মধ্যে মশলাগুলোকে আবারও ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন চুলার আঁচ কিন্তু মিডিয়াম ফ্লেমে আছে আর এদিকে ভালো করে এগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। এই পর্যায়ে কালারটা কিন্তু খুব একটা ভালো আসছে না, মানে কাঁচা থেকে একটু পুরোপুরি রান্নার দিকে চলে আসছে। ফাইনাল কালারটাও অনেক সুন্দর হবে দেখতে, যেমন ঘ্রাণটাও সেরকম, মানে একটা রুচিকর। আচার কে না পছন্দ করে এমন কোনো মানুষ নেই, কিন্তু এই সিজনে জলপাইয়ের আচার বানাবে না এমন কোনো মানুষ নেই। সবাই ঘরে ঘরে জলপাইয়ের আচার বানিয়ে সংরক্ষণ করবে আর যে অনেকভাবে অনেকেই খাবে, কিন্তু এইভাবে যদি আপনারা বানান তাহলে রোদ ছাড়াই এটা রেখে দিতে পারবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা শেষে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে ভালো করে সব মশলার সঙ্গে অ্যাড হয়ে ভিতরে চলে যায়। আর আজকে আমি লবণ দিতে ভুলেই গিয়েছিলাম, তারপরও যখন মনে হলো একটু টেস্ট করেছিলাম, দেখি সব স্বাদ পারফেক্ট আছে কিন্তু লবণ হচ্ছে না, তাই মনে করে আবারও আমি লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন গুড়ের শিরাটা কিন্তু একটু ঘন হয়ে আসছে, এজন্য একটা চামচ দিয়ে আলতো হাতে এগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি। এখন কিন্তু আমার রান্নাটা শেষের দিকে, কোনোভাবেই যে ভেঙে যায়নি। এই যে দেখেন কতটা ঘন হয়েছে। আর এই আচারটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু ডুবো শিরার মধ্যে অথবা তেলের মধ্যে রেখে দিতে হবে। আর সংরক্ষণ করার জন্য অবশ্যই সয়াবিন তেল নয়, সরষের তেল ব্যবহার করে এই আচারটা আপনাদের বানাতে হবে, তাহলে অবশ্যই দীর্ঘদিন থাকতে পারে। আর যদি আপনারা চান একটু সিরকা দিয়ে সেগুলো সংরক্ষণ করবেন, তাহলে অনেক দিন ধরে আপনারা এই আচারটা খেতে পারবেন। আমার যেহেতু পরিমাণে কম তাই আমি এত কিছু আমি ইউজ করি নাই, কিন্তু আপনারা যদি সংরক্ষণ করতে চান অবশ্যই আপনাদের সিরকা অবশ্যই লাগবে, তাহলে অবশ্যই যে আপনারা এগুলো দীর্ঘদিন ধরে খেতে পারবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।